মানুষের তৈরি কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। আমি রিপিট করছি ইচ্ছা করে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় কম্পিউটার মেশিন যেটা, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্ক শহরের পূর্ব দিকে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সেখানে সেই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 টন। মন না, 12.5 টন। এই 12.5 টন ওজনের মানুষের তৈরি সবচেয়ে বড় বিজ্ঞানের সর্বশেষ লেটেস্ট যে আবিষ্কার, এই কম্পিউটারটা প্রতি মিনিটে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার এখানে আল্লাহ পাক যে কম্পিউটারটা ফিট করে দিয়েছেন, এটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি। 1.5 কেজি কম্পিউটার রিসার্চ করে, পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে আল্লাহ তৈরি 1.5 কেজি ওজনের মানুষের মাথার ঘিলু, মাথার কম্পিউটার, এটা প্রতি সেকেন্ডে 5000 কোটি মেমোরি গ্রহণ করতে পারে, 5000 কোটি মেমোরি প্রেরণ করতে পারে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা এখানে এসে সারেন্ডার করে দিয়েছে যে এত ছোট্ট জিনিস, এখান থেকে এত বিরাট ফাংশন, এটা তো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। তো ওয়াইনতা উদ্দু নেমাতাল্লাহি লা তুসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আপনি যদি মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এই কম্পিউটারে যে রগগুলো আছে, টিস্যু জয়েন্ট, এই রগগুলো খুলে একটার সাথে জোড়া দিলে 12,500 মাইল লম্বা হবে। এই 12,500 মাইল লম্বা রগ রেশা গোরপ্যাস এইভাবে নিয়ে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রত্যেকটা রগ জয়েন্ট করা হয়েছে। এরপরে আসুন, আল্লাহ পাক আপনাকে কান দিয়েছেন শোনার জন্যে। আমি বলে থাকি, বাড়ি থেকে বিকেলে বাজারে রওনা করেছেন, আনমনে গ্রাম বাংলার আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা করে আপনি বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। এই চলন্ত পথে হঠাৎ করে আপনি শুনলেন রাস্তার বাম দিকে 6 হাত দূরে ছোট্ট একটা ঝোপের ভিতরে একটা ফোঁস আওয়াজ শোনা যায়। শুনলো কে? অজালাকুমুস সামা। দেখেন, আল্লাহ এই কান দিয়ে শুরু করেছে। আপনার এই দেহের ডিউটি এখান থেকে শুরু। অজালাকুমুস সামা, আমি তোমাকে শোনার জন্য দুটো কান দিয়েছি। কান আওয়াজটা শুনেছে, ফোঁস। কিন্তু কানের মালিক সৃষ্টিকর্তা তিনি দেখার ক্ষমতা দেননি, শুধু শোনার ক্ষমতা দিয়েছেন। তবে বলে দিয়েছেন, আমার বান্দা রাস্তা দিয়ে চলাচলের সময়, আসা যাওয়ার সময়, ডানে বামে সামনে পিছনে তুই যদি কোনো ফোঁসফাস ঠুসঠাস আওয়াজ শুনতে পাস, তুই তো দেখতে পাবি না, চোখ দুইটার কাছে একটা মোবাইল করে মেসেজ দিয়ে দিস যে আমি এই এমন এটা দেখেছি। চোখের কাছে তুই খবরটা দিয়ে দিবি। কান ফুসফুস শুনে চোখের কাছে মোবাইল করেছে। মোবাইল করার সঙ্গে সঙ্গে চোখ এইভাবে তাকিয়েছে। এক হাত ডানেও নয়, এক হাত বামেও নয়, একেবারে জায়গা মতো অন টাইম। তাহলে কান শুধু 6 হাত দূরে কোন জায়গাটা, কোন বাড়িতে ঘটনাটা ঘটতেছে দেখতে না পেলে ওই জায়গাটা ঠিক এমন ভাবে ইন্ডিকেট করেছে যাতে চোখের খোঁজা টোজা না লাগে। চোখ তাকিয়ে দেখে কুচকুচে কালো, 22 মাসের চাইতে মোটা, 4 হাত লম্বা, মাথাটা এইভাবে চ্যাপটা করা, জিভ লক করে। চিনেছেন বোধ হয়? সেই বিলাতে লন্ডন জুতে দেখেছিলাম দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে বিপজ্জনক সাপ। আমাদের দেশেও আছে গোখরা সাপ। আমাদের গ্রাম বাংলার লোকেরা কয় হানো খাপ। এবার চিনছেন তো? এখন সেটা এরকম করে। দেখেছে কে? চোখ। খবর দিয়েছে কে? কান।
চোখ বেচারা শুধু দেখার মালিক, এইভাবে আছে, জিভ লক লক করে। জিনিসটা ভালো না মন্দ, দোস্ত না দুশ্মন, এটা বিবেচনা করার বিচার করার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই, কিন্তু বলে দিয়েছেন কান যদি কোনো সময় তোর কাছে কোনো মেসেজ টেসেজ পাঠায়, সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি। অ্যাকশনে গিয়ে যে জিনিসটা দেখবি এটার আকার আকৃতি গঠন, এটা হেড অফিসে একটা মোবাইল করে দিবি, হেড অফিসে এই চিপ কম্পিউটার একটা মোবাইল করে দিবি। চোখ এবার ব্রেইনের কাছে মোবাইল করেছে, যে কান একটু আগে আমাকে খবর দিয়েছে এই দিকে ফুসফাস করে, আমি তাকিয়ে দেখি এই কালো এই মোটা এইভাবে আছে, জিনিসটা কি এটা তো আমি বুঝি না, তোমাকে বুঝাইলাম। ব্রেন কিন্তু সাপ দেখে নাই, দেখছে, চোখের কাছ থেকে রিপোর্টটা পেয়েছে, 1 সেকেন্ড আধা সেকেন্ডও লাগেনি, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তোর জন্মের শত্রু। যদি বাঁচতে চাস এই মুহূর্তে দৌড় দে। দৌড় দেওয়ার ক্ষমতা আবার ব্রেনের নাই। ব্রেন পাও দুটার কাছে মোবাইল করেছে, মেসেজ পাঠিয়েছে, আল্লাহর বান্দা এখনো দাঁড়ায় রিসস, বাঁচতে হইলে দৌড় দে। ইমানদারি বলেন, সাপ দেখার কত মিনিট পরে দৌড় দিছেন বলেন? গ্রাম বাংলার লোকেরা বলে খাড়া জিলিক, আলাজিলা, দেখতে যত দেরি দৌড় দিতে দেরি নাই। মাঝখানে কিন্তু কানের ডিউটি, ব্রেনের ডিউটি, চোখের ডিউটি, পায়ের ডিউটি সবগুলো হয়ে গেছে। কান যদি বলতো ফুসফুস করে শুনছি, ঠিক আছে চোখের কাছে আমি মোবাইলটা 2 মিনিট পরে করব, তাইলে জায়গায় গিয়ে আপনাকে দূরের কথা আপনার লাশও খুঁজে পাওয়া যেত না। মাঝখানে 1 সেকেন্ড লাগে নাই। প্রত্যেকটা অঙ্গ কত ডিউটিফুল, তার মালিকের নির্দেশ তারা কিভাবে পালন করে, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর নেয়ামত, এগুলা শুকরগুজারি করা, শুকরিয়া আদায় করা দরকার নাকি দরকার না? আল্লাহর নেয়ামতের শুকরগুজারি করতে আমরা রাজি আছি তো? সবাই একবার আবার পড়েন আলহামদুলিল্লাহ। আসলে যে মাদ্রাসা ময়দানে এই মাহফিলটা ঐতিহ্যবাহী, এটা 58তম বাৎসরিক মাহফিল। বুঝা গেছে এর আগে 1-2টা প্রজন্ম শেষ হয়ে গেছে, তারা আমাদেরকে এটা দিয়ে গেছে। এটাকে লালন করা, পালন করা, ধারণ করা, প্রজন্মের পরে প্রজন্ম আমাদের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? এটা নবীর ঘর, এটাকে আমরা পালন করব, লালন করব, ধারণ করব। এটাকে আমরা যত রকমের সাজানো গোছানো দরকার আমরা চতুর্দিক থেকে হাত বাড়িয়ে সহযোগিতা করব। রাজি আছেন তো? তাহলে হাসরের ময়দানে কোরআন আপনাকে তার শামিয়ানা বুকের ভিতরে কোলে করে পৌঁছেরাত পার করে জান্নাতে পৌঁছাই দেবে। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, নবীজি ইরশাদ করেছেন হাসরের আদালতে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। এই মাদ্রাসা এর উসিলা তোফায়েল এবং বারাকাতে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন মেহেরবানি করে হাসরের ময়দানে তুমি আমাদেরকে ডান হাতের মালিক বানিয়ে দিও, আমাদেরকে আসহাবুল ইয়ামিনের মধ্যে শামিল করে নিও, আর এই মাদ্রাসাকে তুমি এমন ভাবে কবুল করে নাও যাতে করে পরবর্তী অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাহ, কাল পরম্পরায়, বংশ পরম্পরায়, প্রত্যেকটা বংশধারায় এই মাদ্রাসা থেকে যেন হাজারো লাখো নায়েবে নবীর দরজার আলেম আল্লাহ তৈয়ার করেন। কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের এই ময়দানে দ্বীনি দায়িত্ব এটা পালন করতে পারেন, সবাই আবার পড়ুন আমিন। মাদ্রাসা সহযোগিতা করতে রাজি আছেন তো? সাদামাটা কথা, আমাদের পায়ের তলে জমিন, মাথার উপরে কি আসমান। এই জমিন আর আসমান সম্পর্কে সংক্ষেপে কয়েকটা কথা আমি বলবো। মাথার উপরের আসমান, এটা সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইলা সামায়ে কাইফা রুফিআত, তোমরা আসমানের দিকে তাকাও, কিভাবে এটাকে আমি সমুন্নত করেছি। পড়ুন সুবহানাল্লাহ।
সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত। আমি এই জগৎ সৃষ্টি করার পরে আসমান সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি এবং এইটা সৃষ্টি করে এইটাকে আমি 7টা স্তর 7তলা বিল্ডিং এই আসমান আমি তৈরি করেছি। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে সাবা সামাওয়াতিন তেবাকা, তবকা বুঝেন তো, স্তর স্তর। এই আসমানকে আমি 7টা তালা 7 স্তরে তৈরি করেছি, বলুন আলহামদুলিল্লাহ। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াজাইয়ানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ, তাহলে আমাদের মাথার উপরের বিল্ডিংটা 7 তলা। কয় তলা? আমরা হলাম গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা, একেবারে নিচের তলা, ঠিক কিনা বলেন? এর উপরে আরো 6টা তালা আছে। আর সূর্য চন্দ্র অগণিত নক্ষত্র গ্রহ মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেগুলোর আলো এখন পর্যন্ত দুনিয়াতে এসে পৌঁছেনি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে, কিন্তু এখনো পৌঁছেনি। কিয়ামত হয়ে যাবে, ওদের আলো এসে পৌঁছবে না। এগুলো সব প্রথম তালার ছাদের নিচে। উপরের 6 তালার তো কোনো খবর কোন বিজ্ঞানীর বাবার পক্ষেও কোনদিন বোধহয় সম্ভব হবে না। এখন এই মহাশূন্য জগতের উপরে গবেষণা চলছে, এটা আপনারা জানেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আমরা যে জমিনে বসতি করি, আমাদের মাথার উপরে এই জমিন থেকে শুরু করে কমপক্ষে 150 কিলোমিটার পর্যন্ত যেই মহাকাশের স্তরটা আছে, যে পর্যায়টা আছে, এইটার নাম হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট এটা হলো 150 কিলোমিটার পর্যন্ত। এর উপরে গিয়ে আবার 100 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা আছে মহাশূন্যের, এইটাকে বিজ্ঞানী ওজন স্কেল, ওজন স্কেল। এবার একটু সূর্যের দিকে তাকান। এই সূর্যকে আল্লাহ পাক বলছেন সেরা যাও ও হাজা, সেরা যাও ও হাজা, প্রদীপ্ত ভাস্কর, উত্তপ্ত ভাস্কর। সূর্যকে আমি সৃষ্টি করেছি। সূর্যের উপরে গবেষণা হয়েছে, হওয়ার পরে আজকের বিজ্ঞান স্বীকার করেছে কোরআন যে বলছে সেরা যাও ও হাজা, গরম গরম একেবারে উত্তপ্ত সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা পরীক্ষা করে রিসার্চ করে দেখতে পেয়েছে এবং স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার, উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে লোহা গলে যায়, 2200 ডিগ্রিতে পানি হয়ে যায়, 30 কোটি ডিগ্রিতে কি গলে? খাইছে। আরো মজার কথা আছে, বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিজ্ঞানীরা বলেন সূর্য একটা জ্বলন্ত গ্যাসের সৃষ্টি। কোরআনে ওই আয়াতের ছায়া তর্জমা অন্তত সেরা যাও ও হাজা, আমি উত্তপ্ত প্রদীপ্ত এই ভাস্কর সৃষ্টি করেছি। আর এই সূর্যের দায়িত্ব হলো পৃথিবীতে জীবিত রাখা। সূর্য যদি 1 সেকেন্ড না থাকে সবকিছু বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই সূর্য জীবনের উৎস, এই দুনিয়ার টিকে থাকার বেঁচে থাকার সবচেয়ে বড় মাধ্যম কে সৃষ্টি করেছে? এই সূর্যটা গ্যাস দিয়ে জ্বালিয়ে রাখা হয়। গ্যাস, গ্যাসটার নাম হাইড্রোজেন গ্যাস। দ্বিতীয় মহাযুদ্ধে যে হাইড্রোজেন বোমা জাপানের হিরোশিমা নাগাসাকি এখানে আমেরিকা ফেলেছিল দ্বিতীয় মহাযুদ্ধে, জাপানিরা দুনিয়ার সবচেয়ে তথ্য প্রযুক্তিতে সবার উপরে। তারা সেই জায়গা থেকে 15 মিটার পর্যন্ত মাটি কেটে নিয়ে গেছে
নিয়ে সাগরে ফেলে দিয়েছে। দেওয়ার পরে এখানে নতুন মাটি ভরাট করেছে। ভরাট করার পরেও দেখা গেছে নিচ থেকে হাইড্রোজেন গ্যাস উঠে, সেখানে সামান্য একটা হাইড্রোজেন বোমা। সূর্য থেকে প্রতিনিয়ত প্রতিদিন কয়েক লক্ষ কোটি বিস্ফোরণ হাইড্রোজেন বোমার মতো বের হয়। তার একটা বোমা যদি দুনিয়াতে পড়ে, একটা হাইড্রোজেনের অংশ যদি দুনিয়াতে পড়ে, মাসেক মাগলিক সেমাল জনুব পুরা দুনিয়া জ্বলে পুড়ে ছাই আঙ্গার হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত একটা গাছও গজাবে না। প্রতি সেকেন্ডে বিস্ফোরণ হইতেছে। কোন ঘরে আগুন লাগলে একদিকে আগুন জ্বলে, আরেকদিকে ফুসফাস ঠুসঠাস আওয়াজ হয় কিনা? ওখানে যে গ্যাসের আগুন জ্বলে, প্রতি সেকেন্ডে গ্যাস লাগে 30 কোটি টন সেকেন্ডে সূর্যকে জ্বালিয়ে রাখতে। মিনিটে কত টন? ঘন্টায়? দিনে? রিপিট, আবার বলছি, সূর্যটাকে এইভাবে মহাশূন্যে জ্বালিয়ে রাখতে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে। বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে এমন একজন এটা সৃষ্টি করেছেন। এই সূর্যটাকে সেকেন্ডে 30 কোটি টন করে চতুর্দিক থেকে তুমস আগুনের মধ্যে যেভাবে দেওয়া হয়, চতুর্দিক থেকে হাইড্রোজেন গ্যাস এইভাবে সূর্যের ভিতরে দেওয়া হয়, গম গম করে জ্বলে। আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলার মতো গ্যাস সেখানে মজুদ আছে। যার হাতি সে জানে, যার ক্ষমতা আছে তিনিই লালন করেন, ঠিক কিনা বলেন? এই যে গ্যাসের আগুন সেখানে জ্বলছে, সেখান থেকে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ বিস্ফোরণ হাইড্রোজেন গ্যাস বের হয়ে দুনিয়ার দিকে নেমে আসে। আর বিজ্ঞানীরা বলছে তার একটা ছোট্ট ছিটা ফোঁটা যদি হাইড্রোজেন গ্যাস সূর্যের বিস্ফোরণের নিচের দিকে নেমে আসে, একটা যদি পড়ে, দুনিয়ার সাগর মহাসাগর পাহাড় পর্বত মানুষ সবকিছু বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই গ্যাসগুলা যখন নিচের দিকে নামে, ওই যে উপরে যেই ওজোন স্তরটা আছে, ওজোন স্তর 100 কিলোমিটার, এখান পর্যন্ত যখন আসে, ওই ওজোন স্তরটার মহাশূন্যে আল্লাহ এমন একটা ক্ষমতা সৃষ্টি করে রেখেছেন, সেখানে আসার পরে এই ওজোন স্তর এই হাইড্রোজেন গ্যাসটাকে রিফাইন করে, পরিশোধন করে হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড, যেগুলো প্রাণীর বেঁচে থাকার জন্য বিষাক্ত, সেগুলোকে আলাদা করে অন্যদিকে পাঠিয়ে দেয়, আর অক্সিজেন গুলো দুনিয়ার দিকে পাঠিয়ে দেয়। আর এই অক্সিজেন ছাড়া কিন্তু কোনো গাছপালা, কোনো মানুষ, কোনো জীবজন্তু বাঁচতে পারে? জোরে বলেন। এরপরে দ্বিতীয় স্তরে আসে, এটার নাম হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট। এখানে যখন সূর্যের হাইড্রোজেন গ্যাসগুলো আসে, প্রথম স্তরটা পরিশোধন করে 2 ভাগ করে বিষাক্তগুলোকে সরাই দিয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলোকে এইদিকে পাঠিয়েছে। আর এই গ্রিন হাউস এফেক্ট, এখানে আল্লাহ পাক একটা কুদরতি চালুন ফিট করে দিয়েছেন। এই চালুনে এসে এগুলো আবার ভাগ হয়, চালা হয়, রিফাইন হয়, ডিস্ট্রিবিউট হয়। হওয়ার পরে আফ্রিকার জঙ্গল, আমেরিকার আমাজন, এইসব এলাকা গাছপালা বেশি, ঠিক কিনা বলেন? সেখানে বেশিরভাগ পাঠায়। মরুভূমিতে তার চাইতে কম। যেখানে মানুষ বসতি, সেখানে যে দূর লাগে, যতটুকুন লাগে এতটুকুন এখান থেকে সাপ্লাই করা হয়। আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে যে এই মহাকাশকে এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনার শরীরের এখানে হইল আপনার হার্ট, ফুসফুসের সাথে, হার্টের নিচে আছে বাল্ব, বাল্বের নিচে আছে লিভার, লিভারের নিচে আছে কিডনি। আমরা যখন খাদ্য খাই, চর্বিত, আধা চর্বিত,
আদা চাবা এটা করে আমরা এটা পাকস্থলীতে পাঠাই। পাকস্থলীতে এটা রিফাইন হয়, ডালিউশন হয়। ডালিউশন হওয়ার পরে এখন এইটাকে লিভারের দায়িত্ব হলো, লিভার এই ডালিউশন করা খাদ্যগুলোকে হজম করাবে। লিভার এটাকে বাছনি করে এইটার মূল ক্যালোরি, ভিটামিন এগুলোকে প্রত্যেকটা রোগের ভিতরে পাঠিয়ে দেয়। যতটুকুন দরকার, যেই পরিমাণ দরকার সেই পরিমাণ পাঠায়। আর উদ্ধৃত শোভা পর্যন্ত এগুলাকে আরেকটা মোটা রোগের ভিতর দিয়ে গুজ্জদারের দিকে পায়খানা হিসাবে পাঠিয়ে দেয়। এরপরে আসুন পানি, এটাকে আবার যখন কিডনির ভিতর দিয়ে পেশাব নালীর দিকে প্রেরণ করা হয় পানি, এখানে কিডনির উপরে একটা ছাকনি আছে, ছাকনি চালন, এটাকে বলা হয় ব্লাড কন্ট্রোল ইউনিট। ব্লাড কন্ট্রোল ইউনিট এখানে যাওয়ার পরে কিডনির প্রথম চালনিটা এটাকে চেলে টেলে এখানে কিছু রক্তের অংশ টংশ যদি পাওয়া যায় এগুলাকে সেলে ধরে রেখে রক্তের রগের দিকে পাঠায়। আর শুধু পানিগুলাকে নিচের দিকে মূত্রথলি, গল ব্লাডার সেখানে পাঠায়। পেশাব হিসাবে এগুলো বেরিয়ে আসে। 2 নম্বর কিডনিতে মাঝখানে আর একটা ছাকনি আছে, এটার নাম হলো সুগার কন্ট্রোল ইউনিট। সুগার কন্ট্রোল ইউনিট এই চালনিতে গেলে আপনার এই পেশাবের পানির সাথে যদি কোনো শর্করা, সুগার টুগার থাকে, চিনি টিনির অংশ থাকে, 2 নম্বর চালনি এগুলাকে আটকাইয়া পেশাবটাকে একে পরিষ্কার রিফাইন করে পেশাবের নালীতে পাঠায়। আর ওই সুগার গুলোকে ওই পায়খানার নালীতে পাঠিয়ে পায়খানার সাথে মিশিয়ে দেয়, তাতে পায়খানাটা নরম হয় এবং পায়খানা করতে সুবিধা হয়। দেখছেন কারবার? ঠিক আসমানের দিকে তাকান, সেখানে আল্লাহ কিডনির ছাকুনির মতো একটা ওজোন স্তর আর একটা গ্রিন হাউস এফেক্ট এমন ভাবে তৈরি করে দিয়েছে যেন যেখানে যেভাবে যতটুকু অক্সিজেন দরকার, কার্বন ডাই অক্সাইড দরকার, ওই চালনি 2টা বাছনি করে করে সেগুলো জমিনের দিকে পাঠায়। আর যেগুলো হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড জীবনের জন্য বিপজ্জনক, সেগুলোকে এই দিকে পাঠায় না, বরং সাগর মহাসাগরের দিকে যখন পাঠিয়ে দেয় সাগরের উপরে গ্রিন হাউস সেগুলোকে ধ্বংস করে দেয়। এগুলো যদি সাগরে পড়তো 1 সেকেন্ডে সব মাছ মরে যেত। আল্লাহ পাকের এই উপরের একটু একটু কইলাম আর কি, একটু একটু। এরপরে আজকে বিজ্ঞানীরা আরেকটা জিনিস স্বীকার করেছে, জমিনে দিন রাত্রি সময়ের হিসাব আর মহাশূন্য জগতের সময়ের হিসাব এক নয়। জমিনে যে সময় 1 ঘন্টা যায়, মহাশূন্য জগতে সেই সময় 1 সেকেন্ডও যায় না।